আমি আজকে দু একটি কথা বলবো। প্রথমত, বাংলাদেশের বর্তমান যে সংকটের জায়গাটা কয়েকটা জায়গায়। একটা হলো ধর্ম থাকলে হলো ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দল যেগুলো, সেগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল। ক্ষমতা ভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল। তো বাংলাদেশে এই যে সংকটটা রয়ে গিয়েছে, যদি কোনো ভালো মানুষ হয় তাহলে রাজনৈতিক ভালো জায়গায় সে যেতে পারে না, ডিসিশন মেকিং প্রসেসে যেতে পারে না। আর যদি কেউ খারাপ মানুষ হয় তার থেকে আমরা ভালো কোনো ডিসিশন আশা করতে পারি না। এই যে একটা জগাকুচুরি বাংলাদেশের অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক যে সংস্কৃতি সেটার পরিবর্তন ঘটাতে হবে। আমি গত 10 দিন পদযাত্রায় ছিলাম। যারা স্থানীয় লোকজন তারা খুব বিপদে আছে। কারো ভালো একটা স্কুল নেই, স্কুলগুলোতে গিয়েছে। যারা শিক্ষক, 10টার শিক্ষক 12টায় আসে, 12টার শিক্ষক 4টায় আসে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছিলাম সবচেয়ে ভালো মানুষটাকে দেওয়া হবে। ওই এলাকার নাম্বার 1 ক্রিমিনালকে হলে স্কুল কমিটির সভাপতি বানানো হয়েছে। মসজিদ কমিটির সাথে বসেছি, সবচেয়ে আলেম যাকে মসজিদ কমিটির সভাপতি বানানোর কথা, সেখানে বসানো হয়েছে নাম্বার 1 ক্রিমিনাল, যে ওই এলাকার বাড়ির মহল্লা, তাকে মসজিদ কমিটির সভাপতি। কারণ তার কাছে পাওয়ার আছে এবং সে বলছে আমি মসজিদ কমিটির সভাপতি হব। আমরা মন্দিরেও গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। বাজার কমিটিতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। তারপরে হলো আমরা উপজেলা প্রশাসনের সেখানে গিয়েছি। স্বাস্থ্য যে কমপ্লেক্সটা আছে সেখানে সরকারি ঔষধের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু সরকারি ঔষধ নাই। নার্স থাকলে ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে নার্স থাকে না। যেই টাকাগুলা দেওয়া হয় সেই টাকাগুলা ওইখানের যিনি আছেন তারা সুন্দর মতো ভাগবটোয়ারা করে নিয়ে যান। এলাকাবাসী যখন দেখেন যে কোথাও গিয়ে হলো জায়গা পায় না, তারা খুব অধীর আগ্রহে থাকেন হলো এমপি সাহেবের জন্য। এমপি সাহেব হলো নির্বাচনের আগে যে সিমটা ব্যবহার করেছেন, ওইটা আলহামদুলিল্লাহ আস্তে করে বন্ধ করে দিয়ে ঢাকায় তাদেরকে পার্লামেন্টের আশেপাশে মানে কিছু ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওইখানে হলো মোবাইলটা বন্ধ করে একদম বৃষ্টিতে তারা ঘুম দেয়। তো আমি কয়েকজন এমপিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি এলাকায় যান না কেন? কারো যদি খুব ছোটোখাটো অসুস্থ হয়, জ্বরও হয়, তাহলে সে এমপি সাহেবকে খুঁজে। এলাকার মানুষের ভয়ে আমি আর এলাকায় যাওয়ার সাহস পাই না। এমপিরা হলো ঢাকায় পালায়া থাকে। তারপরে এলাকার মানুষকে জিজ্ঞেস করলাম যে এটা তো এমপির কাজ না, এটা হলো একটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। বললো যে উপজেলা চেয়ারম্যান নাই। আমি বললাম কই গেছে? বললো যে আওয়ামী লীগের আমলে পালায়া গেছে। বললো চেয়ারম্যান কই? বললো চেয়ারম্যানও নাই। মেম্বার কই? কিছু কিছু মেম্বার আছে, এদেরকে হলো রাতে টর্চ মারলে পাওয়া যায়, দিনের বেলায় তো এদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাকি আছে আমাদের এমপি সাহেব। এখন আমরা সবাই মিলে এমপি সাহেবকে ধরতে হবে। এমপি সাহেব বলে আমার হলো আইন বানানোর কথা, এই ছোটোখাটো কাজ তো আমার করার কথা না। কি আতিক ভাই, আপনারা এই ধরনের বিপদে পড়েন? ভালোই পড়েন। তো বাংলাদেশের যদি আমরা সার্বিক অবস্থা, এই যে জনগণের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বাংলাদেশের সিস্টেমগুলো একই চলতেছে। এবার যদি আপনি কোনো অফিসে যান, পায়ের উপর পা তুলে বসে থাকে, তো তাকে দেখে মনে হয় মুম্বাইয়ের কোনো মাফিয়া গোষ্ঠীর প্রধান। জিজ্ঞেস করা হয় কে, বলে আমি এখানে অ্যাক্সিয়ান, এরকম মনে হয় একটা পোস্ট আছে আপনাদের, বলে অ্যাক্সিয়ান। আবার যদি জিজ্ঞেস করা হয় আমি ইউনু, তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এভাবে বসে আছেন কেন, তাকে বলা হয় এই বিয়াদব চুপ করো, আমাকে স্যার বলো আগে। তো যেই লোক আসছে সে চিন্তা করে যে মাফিয়ার মতন বসে আছে, কিভাবে স্যার হইতে হয়। স্যার তো হবে সেই যে হলো প্রজাতন্ত্রের কর্মচারী, ভালো সুন্দর মতন থাকবে, সারাদিন জনগণকে সেবা দিবে, এই কাজ করবে। সে হলো মাফিয়া, একটা গুন্ডা স্টাইলে বসে থাকে। তারপরে হলো এলাকার আমরা যেটা পথে পথে জনপদে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, সেখানে হলো নতুন ধরে মাদকের চোরাচালান শুরু হয়েছে, গুন্ডাগিরি, মাস্তানি। তো তাদের সাথে একটু বসলাম, জিজ্ঞেস করলাম তোমরা এগুলা করো কেন? যে এমপি সাহেব 20 কোটি টাকা নির্বাচনে খরচ করে গেছে,
এই 20 কোটি টাকাও তুলতে হবে 5 বছরে, প্লাস আগামী ইলেকশনে আর 50 কোটি যে খরচ হবে, মোট 70 কোটি টাকা এখানে মাদক বিক্রি করে ব্যবসায়ীদের থেকে ধমক দিয়ে নিয়ে এসে খাল খনন করে মাটি ভরাট করে যত ধরনের এই কাজ আছে সবগুলো নিয়ে এই ইকোনমিক সোর্সগুলো থেকে আমরা যদি 70 কোটি না তুলতে পারি, তাহলে আমার হাওয়া ভবনের টিকিটটা বন্ধ হয়ে যাবে। আগামী ইলেকশনে আমি হাওয়া ভবনও টাকা পাঠাইতে পারবো না, গুলশান অফিসও পাঠাইতে পারবো না। আবার এই ছোট পাতি নেতা তো বাকি হলো আছেই, স্থায়ী কমিটির সদস্য, যদি এদেরকে টাকা না দিই তাহলে হলো আমার আসনটাও কমপ্লিট হবে না। তারপরে এমপি সাহেবদের থেকে আরও জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএস এর লাইন ধরে, এক এমপি বলতেছে ইউএস এর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে মানে এমপি হতে চায়, তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিংয়ের দিকে ঘুরে, বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। এই হলো আমাদের পার্লামেন্ট।